কোন গোপনে মন বেসেছে। পর্ব ৩। মিশরাতুল রহমান চৈতি। রাতুল ফোনটা কানে ধরে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের সবকিছু যেন থেমে গেছে, কেবল বুকের ভেতর তীব্র শঙ্কার ঝড় বইছে। চৈতির স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে। এই একটি বাক্যই যথেষ্ট ছিল তার মাথার ভেতর বাজ পোড়ানোর জন্য। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। এক মুহূর্ত আগেও যেখানে সমাবেশের বিশৃঙ্খলা সামলাতে ব্যস্ত ছিল, এখন তার মাথায় একটাই চিন্তা, চৈতি। কি বলছিস তুই? ঠিকঠাক বল, কি হচ্ছে ওখানে? রাতুলের গলা স্বাভাবিকের চেয়ে অনেক কঠিন শোনালো। ফোনের অপর প্রান্ত থেকে দ্রুত বলা হলো, স্যার, কিছু বহিরাগত ছেলে এসেছে, স্কুলের গেটের সামনে জটলা করেছে। ওদের আচরণ সন্দেহজনক লাগছে। কিছু বলতে গেলে তেড়েফুঁড়ে আসে। কিছুক্ষণ আগেই এক মেয়ের দিকে ইঙ্গিত করে হাসাহাসি করছিল, তারপরই শুরু হলো ঝামেলা। রাতুল এক মুহূর্তও দেরি করল না। পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল, সবাই শান্ত থাকো, আমি আসছি। তার পাশে দাঁড়িয়ে থাকা নেতারা অবাক হয়ে তাকালো। রাতুল সাহেব, আপনি এখন গেলে সমাবেশ? ওসব আমার দরকার নেই। সোজাসাপটা উত্তর দিয়ে দ্রুত বেরিয়ে এলো রাতুল। তার দলের কিছু ঘনিষ্ঠ কর্মী তার পিছু নিল। গাড়ি স্টার্ট দিতেই ড্রাইভার জানতে চাইল, স্যার, কোথায় যাব? দ্রুত চৈতির স্কুলের দিকে নিয়ে চলো। গাড়ি যেন বাতাসের গতিতে ছুটতে লাগল। পুরো পথ রাতুলের মুখ শক্ত হয়ে রইল। তার চোখ দুটো ধিকি ধিকি আগুনের মতো জ্বলছে। হাতের আঙুলগুলো শক্ত হয়ে স্টিয়ারিং হুইলের উপর চেপে আছে। সে জানে এই পরিস্থিতি হালকা কিছু নয়। রাজনীতির মাঠে তার অনেক শত্রু আছে, যারা কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবেও তাকে আঘাত হানতে চাইবে। চৈতিকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটা হয়তো তার প্রতিপক্ষেরই কাজ। আমি থাকতে চৈতির গায়ে কেউ হাত দেবে? ভাবতেও পারবে না, মনে মনে প্রতিজ্ঞা করল রাতুল। সমাবেশের ঝামেলাটা সামলে নিবে কেউ না কেউ, তাই তার মাথায় এইসব নিয়ে আছে কেবল চৈতির কথা। স্কুলের গেটের সামনে উত্তেজনা বাড়ছিল। বেশ কয়েকজন ছেলে উচ্চস্বরে তর্ক করছিল, তারপর হুট করেই একে অপরের দিকে তেড়ে গেল। শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। ওই, তুই কি বললি? তোকে যা বলার বলছি, যা পারিস কর। ধাক্কাধাক্কির মাঝেই একজন ছেলের কলার চেপে ধরল আরেকজন। মুহূর্তে গেটের সামনে একেবারে গোলমাল শুরু হয়ে গেল। কিছু অভিভাবক ও স্কুলের গার্ডরা ছুটে এলো, কিন্তু ছেলেগুলো এতটাই রেগে ছিল যে কারো কথাই শুনছিল না। ভাই থামেন, স্কুলের সামনে এইসব ঠিক না, একজন গার্ড চিৎকার করল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। এক ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, সে উঠে এসে সঙ্গে সঙ্গেই ঘুষি চালিয়ে দিল আরেকজনের মুখে, মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করল। কেউ একজন জোরে চিৎকার করে উঠল, আর পুরো জায়গাটা একদম উত্তপ্ত হয়ে গেল। ওই, একসাথে আসছে, পিছাইস না। আরও কয়েকজন দৌড়ে এসে তাদের দলে যোগ দিল। মুহূর্তের মধ্যে কয়েকটা দল হয়ে গেল এবং একে অপরের দিকে ঘুষি লাথি চালাতে শুরু করল। স্কুলের কিছু শিক্ষার্থী আর কয়েকজন অভিভাবক আতঙ্কে গেটের ভেতরে সরে গেল। চৈতি তখন ক্লাস থেকে বের হচ্ছিল। গেটের সামনে মারামারি আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। কিছু মেয়েও পেছনে দাঁড়িয়ে ছিল, সবাই চুপ হয়ে গেছে। ঠিক সেই সময় রাতুলের গাড়িটা গেটের সামনে এসে থামল। গাড়ির দরজা খুলেই রাতুল নামল, চোখে মুখে স্পষ্ট রাগ। তার সাথের কয়েকজন গার্ডও দ্রুত বের হয়ে এলো। রাতুল একবার পুরো পরিস্থিতি স্ক্যান করল, তারপর গর্জে উঠল, এইখানে কি হচ্ছে? থামো! কিন্তু ছেলেগুলো তখনও একে অপরের দিকে হামলে পড়ছে। একজনের নাক ফেটে গেছে, অন্যজনের ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাতুল এগিয়ে গিয়ে একটা ছেলেকে কলার ধরে সরিয়ে দিল। এত জোরে ধাক্কা দিল যে সে গিয়ে গেটের পাশের রডে আঘাত পেল। আরেকজন যদি হাত তোলে হাত ভেঙে দেব। রাতুলের গলা ভয়ানক কঠিন হয়ে উঠল। তার উপস্থিতি বুঝতে পেরে ছেলেগুলো একে একে থেমে গেল। কেউ কেউ ফোপাচ্ছিল, কেউ মুখে হাত দিয়ে রক্ত মুছছিল। রাতুল একবার চোখ ঘুরিয়ে চৈতির দিকে তাকালো। চৈতি তখন হতভম্ব হয়ে গেটের পাশে দাঁড়িয়ে ছিল, চোখে ভয় আর অবিশ্বাসের ছাপ। গাড়িতে ওঠো, রাতুল শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। চৈতি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে গাড়ির দিকে এগোলো। রাতুল তখনও জায়গাটা ছেড়ে যায়নি। সে কয়েকজন ছেলেকে একদৃষ্টিতে দেখে বলল, স্কুলের সামনে এ ধরনের কিছু আর একবার দেখলে খবর আছে, বোঝা গেছে? কেউ কিছু বলল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল দাঁড়িয়ে আরো কয়েক সেকেন্ড তাদের দেখে নিল, তারপর গাড়ির দরজা খুলে উঠতে যাবে, ঠিক তখনই ধাম! পিছন থেকে কেউ ভারী কিছু দিয়ে রাতুলের মাথায় আঘাত করল। রাতুলের দেহ এক মুহূর্তের জন্য হোঁচট খেল, মাথার পাশে হাত চেপে ধরল। তারপর ধীরে ধীরে পেছনে ঘুরল। তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে, গভীর ভয়ঙ্কর। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেউ নড়ছে না, কেউ কিছু বলছে না। রাতুল এবার এক পা সামনে বাড়াল। ধাম! আরেকটা শক্ত আঘাত। এইবার ওর দেহ সরাসরি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। সাদা পাঞ্জাবির বুক বরাবর গভীর লাল রক্তের দাগ ছড়িয়ে পড়তে লাগল। রক্তাক্ত অবস্থায় মাটিতে নিথর হয়ে পড়ে আছে রাতুল।
চারপাশে হট্টগোল, চিৎকার, দৌড়াদৌড়ি, সবকিছু যেন মুহূর্তেই থমকে গেছে। চৈতি গাড়ি থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে রাতুলের পাশে বসে পড়ল। কাপা হাতে রাতুলের মাথাটা তুলে নিজের কোলে রাখল। তার শ্বাস যেন আটকে আসছে, গলা শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে ডাক দিল, এমপি আহমেদ। কোনো সাড়া নেই। রাতুলের চোখ বোজা, ঠোঁট ফ্যাকাশে। চৈতির বুকের ভেতর শূন্যতা নেমে এলো। চারপাশের কোলাহলের মাঝেও সময় যেন থমকে গেল। চৈতির চোখ ঝাপসা হয়ে আসছে। হাতের তালুতে রাতুলের উষ্ণ রক্ত জমাট বাঁধছে। শ্বাস আটকে আসছে, তার কণ্ঠ আটকে গেছে কেঁপে ওঠা ঠোঁটে। রাতুল, চোখ খুলো প্লিজ, চোখ খুলো। তার কণ্ঠস্বরে ভয় আর আকুতি একসাথে মিশে আছে, কিন্তু কোনো উত্তর নেই। রাতুলের নিথর দেহ তার কোলে এলিয়ে আছে, নিস্তেজ রক্তে ভেজা। চারপাশে হইচই চলছে, কেউ চিৎকার করছে, কেউ দৌড়ে যাচ্ছে। স্কুলের গার্ড, শিক্ষক, অভিভাবক সবাই শোরগোল করছে, কিন্তু চৈতির কানে কিছু ঢুকছে না। সে কেবল রাতুলের মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রাতুলের দলের কিছু লোক ছুটে এলো। স্যার! তারা দ্রুত রাতুলকে তুলতে গেল, কিন্তু চৈতি তাদের থামিয়ে দিয়ে বলল, তোমরা অ্যাম্বুলেন্স ডাকো, এক্ষুনি ডাকো। কেউ একজন ইতোমধ্যে ফোনে কথা বলছে। হ্যালো, অ্যাম্বুলেন্স পাঠান, জরুরি, আমাদের এমপি সাহেব আহত হয়েছেন। একটা কালো গাড়ি দ্রুত ব্রেক কষে দাঁড়ালো। দরজা খুলে দুজন লোক বেরিয়ে এলো, তাদের চোখের দৃষ্টি শীতল, উদ্দেশ্য খারাপ বোঝাই যাচ্ছে। চৈতি তাদের দেখে মুহূর্তের জন্য বোঝার চেষ্টা করল, কিন্তু মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, রাতুল। একজন এগিয়ে এসে বলল, একে আমাদের সাথে নিতে হবে। চৈতি মুহূর্তেই রাগে ফেটে পড়ল। তোমরা কে? পিছিয়ে যাও। লোকটা একটুও বিচলিত হলো না, বরং চোখ সরাসরি চৈতির দিকে রেখে বলল, এই অবস্থায় বেশি কথা বলো না মিসেস চৈতি। তুমি তো জানো না কার সাথে লড়াই করছো। চৈতির গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল। কিন্তু তার চোখের জল আর ভয় একসাথে যেন এক প্রবল রাগে রূপ নিল। সে ধীর কণ্ঠে বলল, তোমরা যদি এক কদম এগো, আমি শপথ করে বলছি এই জায়গায় একটাও সুস্থ শরীর নিয়ে বের হতে পারবে না। লোকটা চোখ সরু করে তাকালো, যেন সে চৈতির সাহসের পরিমাণ মাপছে। ঠিক তখনই পেছনে থেকে পুলিশের সাইরেন শোনা গেল। কয়েকটা বাইক এসে দাঁড়ালো, সাথে আরো কিছু কালো গাড়ি। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম মিসেস চৈতি, কিন্তু এই খেলা তো মাত্র শুরু হলো। বলে সে গাড়ির দিকে ফিরে গেল। চৈতি শক্তভাবে রাতুলকে ধরে রইল, তার চোখে ভয় নেই, কিন্তু ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। পুলিশ এগিয়ে এলো, সাথে রাতুলের দলের কিছু লোক। স্যারকে গাড়িতে তোলেন, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। চৈতি কিছু না বলে মাথা ঝাঁকালো। রাতুলের নিস্তেজ দেহ গাড়ির মধ্যে তোলা হলো, চৈতিও সাথে উঠে বসল। গাড়ির দরজা বন্ধ হতেই সে শক্ত করে রাতুলের হাত ধরল। তার চোখের জল এবার আর ধরে রাখা সম্ভব হলো না। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল হাসপাতালের দিকে। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে হাসপাতালের দিকে। ভেতরে নিস্তব্ধতা, কেবল ইঞ্জিনের গম্ভীর শব্দ আর চৈতির ক্ষীণ নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তার হাত শক্ত করে ধরে রেখেছে রাতুলের হাত, যেন এই বন্ধন এক মুহূর্তের জন্যও আলগা হতে দেবে না। রাতুলের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে চৈতির বুকের ভেতর ধকধক করছে। চোখের কোণে জমে থাকা জল রাগ, ভয় আর কষ্টের এক জটিল অনুভূতি নিয়ে নিচে গড়িয়ে পড়ছে। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। সামনে হাসপাতালের বিল্ডিং দেখা যাচ্ছে। সেখানে আগেই কিছু দলীয় কর্মী, নিরাপত্তারক্ষী এবং সাংবাদিকের দল ভিড় করেছে। সবাই উৎকণ্ঠিত। গাড়ি থামতেই দৌড়ে এসে দরজা খুলে দিল কয়েকজন। স্যারকে সাবধানে নামান। দুইজন দেহরক্ষী রাতুলকে গাড়ি থেকে বের করে দ্রুত স্ট্রেচারে তুলল। ডাক্তাররা আগেই প্রস্তুত ছিল। রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যান। একজন ডাক্তার নির্দেশ দিল। চৈতিও পেছনে পেছনে দৌড়ে যাচ্ছে। তার চোখ মুখে দৃঢ়তা, কিন্তু চোখের গভীরে জমে থাকা অস্থিরতা ধরা পড়ে যাচ্ছে। হাসপাতালের করিডোরে সাদা পোশাকের নার্সরা ব্যস্ত হয়ে ছুটছে। চারপাশে কেবলই শ্বাসরুদ্ধকর অপেক্ষা। স্ট্রেচারটা দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাডাম, আপনি এখানে বসুন, আমরা স্যারকে দেখছি। একজন নার্স চৈতিকে শান্ত করতে চাইল। ঠিক তখনই দলের একজন কর্মী ছুটে এলো। ভাবি, বাইরের অবস্থা খারাপ, কিছু সাংবাদিক নিউজ কাভার করতে এসেছে। কিছু প্রতিপক্ষের লোকজনও আড়ালে দাঁড়িয়ে আছে। আপনাকে সাবধানে থাকতে হবে। চৈতির ঠোঁট শক্ত হয়ে গেল। আপনারা ওদের সামলান, আমি এখন অন্য কিছু ভাবতে পারছি না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। লাল আলো জ্বলে উঠল। চৈতি দরজার সামনে দাঁড়িয়ে রইল, পাথরের মতো শক্ত হয়ে। তার হাত দুটো মুঠো করা, চোখের পলকও পড়ে না। রাতুল কি বাঁচবে? এই ভয়, এই অস্থিরতা তাকে যেন নিঃশেষ করে দিচ্ছে। ঘন্টা দুয়েক পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। একজন ডাক্তার ধীর পায়ে বেরিয়ে এলো। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে স্বস্তির আভা। রাতুল সাহেব এখন স্থিতিশীল। মাথার আঘাতটা গুরুতর ছিল, তবে আমরা সফলভাবে হেমারেজ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
চৈতি এতক্ষণ শক্ত হয়ে থাকলেও এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি কি ওকে দেখতে পারবো? ডাক্তার মাথা নাড়ল। এই মুহূর্তে না, তবে আধা ঘন্টা পর আমরা অনুমতি দেব। তবে মাথার চোটের কারণে জ্ঞান ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। চৈতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে পেছনে গিয়ে একটা বেঞ্চে বসল। মাথা নিচু করে হাতের তালুতে মুখ চাপা দিল। বাইরে উত্তেজনা বাড়ছে। প্রতিপক্ষের লোকজন আর সাংবাদিকরা মিশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। হাসপাতালের গেটে নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে, তবুও চারপাশে গুঞ্জন থামছে না। রাতুল সাহেবের অবস্থা কেমন? এই হামলার পেছনে কারা জড়িত? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কিন্তু দলের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। সমর্থকেরা স্লোগান দিচ্ছে, আমরা রাতুল ভাইয়ের পাশে আছি, এই হামলার বিচার চাই। চৈতি করিডোরের একপাশে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছে। ওর মনের ভেতর যেন ঝড় বইছে। হাসপাতালের মূল ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু গুঞ্জন থামছে না। এদিকে রাতুলের ব্যক্তিগত সহকারী আসিফ একা সব সামলাতে হিমশিম খাচ্ছে। তার কপালে উদ্বেগের রেখা স্পষ্ট। সে জানে, এখনো অনেকেই জানে না যে রাতুল বিবাহিত। বিয়েটা খুব গোপনে হয়েছিল, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ কিছু জানে না। আর এই মুহূর্তে প্রেসের সামনে চৈতিকে নিয়ে আসা মানেই অপ্রত্যাশিত ঝামেলা ডেকে আনা। আসিফ বারবার চৈতিকে নিরাপদ রাখতে চাইছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর অবশেষে ডাক্তাররা রাতুলকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিল। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাইরে এখনও উত্তেজনা কমেনি। সাংবাদিকদের ভিড়, সমর্থকদের স্লোগান, সব মিলিয়ে চাপা উত্তেজনা চারপাশে ছড়িয়ে আছে। এদিকে আসিফ কোনো ঝুঁকি নিতে চাইছিল না। সে তার সব যোগাযোগ কাজে লাগিয়ে চৈতিকে নিরাপদে রাখার ব্যবস্থা করল। হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে নিশ্চিত করল যে চৈতি রাতুলের সাথেই কেবিনে থাকতে পারবে। চৈতি কিছু না বলে শুধু আসিফের দিকে একবার তাকালো। চোখের ভাষায় কৃতজ্ঞতা মিশেছিল। রাতুলের পাশেই বসল সে। তার হাতটা আলতো করে ধরে রাখল, যেন এই স্পর্শেই সব আশঙ্কা মিলিয়ে যায়। রাতুলের চোখ ধীরে ধীরে খুলল। চারপাশটা ঝাপসা লাগছে, মাথাটা ভারী। শূন্য দৃষ্টিতে সে ছাদটা দেখছে, যেন বুঝতেই পারছে না কোথায় আছে। ঠিক তখনই একটা নরম স্পর্শ অনুভব করল হাতে। চৈতি। ওর হাতটা শক্ত করে ধরে বসে আছে চৈতি, চোখ মুখে উৎকণ্ঠা, তবে গভীরে স্বস্তিও আছে। রাতুলের কপালের পাশে হাত রেখে ধীর স্বরে ডাকল, এমপি আহমেদ। রাতুল তাকালো, তারপর হাসল কিঞ্চিত পরিমাণের, হেসে বলল, মিসেস চৈতি আহমেদ, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমার জন্য এত চিন্তা, এত উৎকণ্ঠা দেখে ভালো লাগলো। আমার প্রেমে পড়ে যাননি তো? বড় বড় চোখ করে তাকালো চৈতি রাতুলের দিকে, তারপর কণ্ঠে শক্ত করে বলল, মানুষ আমি। তাই আপনার জন্য আমার কষ্ট হচ্ছিল। কি সৌভাগ্য আমার! আমার মতো নিকৃষ্ট মানুষের জন্য আপনি কষ্ট পান। আপনার মনে হয় না আপনার রেস্টের দরকার? চুপচাপ রেস্ট করুন। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে একবার ভেতরের দিকে তাকালো আসিফ। চৈতির দিকেও দ্রুত এক ঝলক নজর বুলিয়ে নিল, যেন নিশ্চিত হতে চায় সে ঠিক আছে কিনা। তারপর মোবাইল কানে দিল। হ্যাঁ ভাই, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে বাইরের অবস্থা ভালো না। সাংবাদিকরা একেবারে হুলস্থুল শুরু করে দিয়েছে। চৈতি ভাবির ব্যাপারটা যেন এখনই লিক না হয়, সেটা দেখতে হবে। কথা বলতে বলতে ওর কপালে চিন্তার রেখা আরও গভীর হলো। বাইরে দলের কিছু কর্মী সাংবাদিকদের সামলানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন সুযোগ নিচ্ছে গুজব ছড়ানোর। এদিকে কেবিনের ভেতর থাকা রাতুল সব শুনতে পাচ্ছিল। দুর্বল কণ্ঠে ডাক দিল, আসিফ, ভিতরে আয়। আসিফ দ্রুত ভেতরে ঢুকল, রাতুলের সামনে এসে দাঁড়ালো। কপালে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। ভাই, আপনি ঠিক আছেন? রাতুল হালকা মাথা নেড়ে বলল, আছি। তবে কাজ আছে, সবাইকে বলে দে এমপি রাতুল আহমেদের জ্ঞান ফিরেছে। আপাতত কারো সাথে কথা বলতে রাজি নই। সুস্থ হয়ে ইনশাআল্লাহ প্রেস কনফারেন্স করব। তারপর গভীর দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে বলল, আর তোর ভাবিকে খুব সেফলি বাড়িতে পাঠাবি। কাকপক্ষীও যেন টের না পায়। আসিফ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। এখনো অনেক কিছু সামলাতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চৈতিকে নিরাপদে রাখা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। রাতুল বাসায় এসেছে সেই দিন রাতেই। চারদিকে রোজার পবিত্র মিষ্টি সুবাস বইছে। এই মাসটা সংযমের মাস, আত্মাকে পবিত্র করার মাস। জানালা থেকে চোখ সরিয়ে চৈতি চোখ রাখল বিছানাতে। রাতুল ঘুমাচ্ছে। ফোঁস করে শ্বাস নিল চৈতি। পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষের সাথে তার ভাগ্য জুড়ে গেছে। সে চায় এই সম্পর্কটা মেনে নিতে, কিন্তু তার মস্তিষ্ক যেন আগুনের দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে যখন সে ভাবে যে রাতুলের হাতে অনেক নারীর স্পর্শ রয়েছে। সেই হাতটা কিভাবে মেনে নিবে? চৈতি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। রাতুলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার মনে অজস্র প্রশ্নের ভিড় জমে যায়। একদিকে তার আবেগ, অন্যদিকে রাতুলের অতীত, দুইয়ে মিলে তার মনকে অস্থির করে তোলে।
তার কষ্টটা যেন আরো বেড়ে যায় যখন সে ভাবে রাতুলের জীবন কতটা জটিল এবং কষ্টকর ছিল। কিন্তু কেন? কেন সে এই অতীতের বোঝা তার ওপর নিতে চায়? কেন সে তার মনকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করছে? তখনই রাতুল হঠাৎ করে গভীর নিঃশ্বাস নিল, যেন কিছু অনুভব করে। চৈতি তাড়াতাড়ি মাথা নিচু করে, যেন তার চোখে আর কিছু না পড়ে। রাতুল কিছুটা এলোমেলো ভাবে চোখ খুলল, তার দৃষ্টি কিছুক্ষণ অস্পষ্ট ছিল, তারপর ধীরে ধীরে চৈতির দিকে তাকালো। রাতুল রাশভারী কণ্ঠে ডাক দিল, চৈতি। চৈতি ধীর পায়ে এগিয়ে এসে রাতুলের সামনে দাঁড়ালো। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু চোখে স্পষ্ট এক দ্বিধা। কিছু লাগবে আপনার? রাতুল কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর প্রশ্ন ছুড়ে দিল, না কি এত ভাবছিলে? চৈতি সংক্ষিপ্ত উত্তর দিল, কিছু না। রাতুল হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল তীব্র অনুভূতির ছোঁয়া। আমি জানি তুমি কি ভাবছিলে চৈতি। আমাকে ভালোবাসতে হবে না। তুমি না হয় আমাকে তোমার ঘৃণার মধ্যে রেখো। চৈতির চোখের মনি কাঁপল। গভীর শ্বাস নিয়ে বলল, আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার অবচেতন মনটা আমার মস্তিষ্কের কাছে হেরে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষ আমার স্বামী আমাকে ছোঁয়ার আগে আপনি ছুঁয়েছেন হাজারো নারীকে, আপনার স্পর্শই বা আমি কিভাবে মেনে নেব এমপি রাতুল? আপনার ছোঁয়া আমাকে অপবিত্র করে দেয়। রাতুল গভীর দৃষ্টিতে তাকালো চৈতির দিকে। তার ফর্সা নাক লাল হয়ে আছে, আর চোখ দুটো যেন রক্তজবা, যেন এক তীব্র ঝড়ের আগমন বার্তা দিচ্ছে। ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে রাতুল বলল, সমস্যা কোথায় চৈতি? তোমার স্পর্শ দিয়েই না হয় মুছে দিও আমার গা থেকে সকল অযাচিত নারী স্পর্শের চিহ্ন। ভুল মানুষ মাত্রেই হয় আমিও করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি হিসেবে তুমি আমাকে কি দেবে? চৈতির ঠোঁট কেঁপে উঠল, গলা ধরে আসলো, তবু স্বাভাবিক কণ্ঠে বলল, যদি বলি বিচ্ছেদ অবশ্যম্ভাবী? রাতুল তখনও স্থির চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, তাহলে আমি বলবো, তোমাকে পাওয়ার জন্য আমি পাপিষ্ঠ হতে রাজি। আমার কলঙ্কিত হাত দিয়ে আমি তোমার অঙ্গ ছুঁয়ে নেব। চৈতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চোখে কিছুটা ভয়, কিছুটা বিস্ময়। অপরূপ এক ধীর ভঙ্গিতে বলল, আমাকে কলুষিত করতে চান? রাতুল একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, না, তুমি আমার হৃদয় ফোটা এক পবিত্র ফুল, যার সুবাস আমি আতরের মতো মাখি। আর সেই পবিত্র ফুলকে অপবিত্র করার দুঃসাহস আমার নেই। তবে হ্যাঁ, আমৃত্যু তোমাকে আমার সাথে থাকতে হবে। চৈতি এক পলক তাকিয়ে রইল রাতুলের চোখে। দুজনের মাঝখানে নীরবতার এক সেতু তৈরি হলো। নীরবতা যা একে অপরের মনের গভীরে প্রবেশ করতে বাধ্য করে। চারদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। দুপুর কখন গড়িয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল চৈতি বুঝতেই পারেনি। রাতুল ধীরে ধীরে বিছানা থেকে নামতে নামতে বলল, ছোট মস্তিষ্কে এত চাপ নিতে হবে না। ভালো না বেশেও তো অনেকেই সংসার করে যায়, তুমি না হয় সেটাই করবে। তার ঠান্ডা কণ্ঠে উপহাসের ছোঁয়া ছিল। তারপর এক মুহূর্ত চৈতির দিকে তাকিয়ে বলল, আজানের সময় হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। তুমিও নামাজটা আদায় করে নিও। পারলে জায়নামাজে বসে মোনাজাতে বলে দিও, যেন তোমার পাপিষ্ঠ স্বামীর মৃত্যুটা তোমার কোলে হয়। রাতুলের এমন কথা শুনে চৈতির বুক কেঁপে উঠল। যেন মুহূর্তেই তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। রাতুল ভাবলেশহীন মুখে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বের হয়ে দেখল চৈতি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে। কোনো কথা না বলে আলমারি খুলে একটি সাদা পাঞ্জাবি বের করল রাতুল। পাঞ্জাবি পরে মাথায় টুপি দিল, তারপর আতর মাখতে মাখতে বলল, যাও নামাজ পড়ে নিও, আমি আসছি। বলেই লম্বা কদমে ঘর ছেড়ে বেরিয়ে গেল রাতুল। পঞ্চম রোজা চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশের গায়ে গোধূলির রং লেগে আছে। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে। চৈতি নিঃশব্দে উঠে দাঁড়ালো। সারা ঘর তন্নতন্ন করে খুঁজে বের করল কোরআন শরীফ। মলাটের ওপরে হালকা ধুলো জমে গেছে। আঙুল দিয়ে ধুলো ঝেড়ে সে আলতো করে ছুঁয়ে দেখল। বুকের ভেতর কেমন এক প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করল চৈতি। নামাজ শেষে তারপর ধীরে ধীরে তসবিহ সহ হাতে নিল। একটার পর একটা দানা এগিয়ে যেতে লাগলো, আর তার ঠোঁট নরম সুরে জপতে থাকল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর কোরআন শরীফ খুলে পড়তে শুরু করল সে। চোখ পড়ল সূরা আর রাদের এক আয়াতে, আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা আর রাদ আয়াত 28। অর্থ, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে শান্তি পায়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি লাভ করে। চৈতি গভীরভাবে আয়াতটার অর্থ নিয়ে ভাবতে লাগল। তার জীবনজুড়ে যে অস্থিরতা, দ্বিধাকষ্ট, সেটা কি শুধুই দুনিয়াবি কারণে? হয়তো সে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করতে পারেনি বলেই এখনো এত অশান্তি অনুভব করছে। তার চোখ এবার গিয়ে পড়ল আরেকটি আয়াতে, ওয়াশতাইনু বিস সবরি ওয়া সালাহ।
ওয়া ইন্নাহা লাকবিরাতুন ইল্লা আলাল খাসিন। সূরা আল বাকারা আয়াত 45। অর্থ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই এটি কঠিন, তবে তারা নয় যারা বিনয়ী ও একনিষ্ঠ। চৈতি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। হয়তো এইটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। সব দুঃখ কষ্ট অতীত, এসব নিয়ে অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা করাই তো উত্তম পথ। তারপর কোরআন শরীফটা বুকের কাছে টেনে নিল। মনে হলো এখানেই তার সকল প্রশ্নের উত্তর আছে। সেই মুহূর্তে ঘরে ঢুকল রাতুল। সাদা একটা গোল জামা আর হিজাব পরে বসে থাকা চৈতিকে দেখে রাতুল কয়েক মুহূর্ত হতবাক হয়ে গেল। মনে হলো কোনো সরোবরে ফুটে থাকা পবিত্র এক শ্বেতপদ্ম বসে আছে, যার সুবাস পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। সে চৈতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব হলো না। চৈতির স্নিগ্ধতা, তার পবিত্রতার ছোঁয়া যেন রাতুলের চোখ ঝলসে দিচ্ছে। দ্রুত চোখ নামিয়ে নিল সে। তার মনে হলো এই মেয়েটা, যার একদিন সে তীব্রভাবে বিরোধিতা করেছিল, যার অস্তিত্ব একসময় তার কাছে শুধুই একটি দায় ছিল, সেই আজ তার ঘরজুড়ে এক আশ্চর্য শান্তির সুর এনে দিয়েছে। চৈতি তখনও মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ছিল। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। চৈতির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারির দরজা খুলে ভেতর থেকে এক সেট জামা বের করল সে। চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা, মুখে কোনো অনুভূতির ছাপ নেই। তারপর এক মুহূর্তও না থেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, যেন নিজের অস্থিরতাকে জল দিয়ে ধুয়ে ফেলতে চায়। কোরআন শরীফের শেষ কয়েকটি আয়াত পড়ার পর আলতোভাবে পবিত্র গ্রন্থটি বন্ধ করল সে। তারপর হাত তুলে মোনাজাত শুরু করল। চোখ বন্ধ করে নরম কণ্ঠে ধীরে ধীরে প্রার্থনা করতে লাগল চৈতি। প্রার্থনা তার নিজের জন্য, তার হৃদয়ের অস্থিরতার জন্য, তার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য, এবং তার মৃত্যুতে বাবা মার জন্য দোয়া করল। রাতুল পিছনে দাঁড়িয়ে বলো, কি পড়ছিলে চৈতি? চৈতি কোরআন শরীফের উপর হাত রাখল, তারপর শান্ত কণ্ঠে বলল, আল্লাহর কালাম, যা হৃদয়কে প্রশান্ত করে, অন্তরকে আলোর পথ দেখায়। রাতুল গভীর শ্বাস নিল। কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করল। এই আলো কি আমাকে ছুতে পারবে চৈতি? চৈতি চমকে তাকালো। রাতুলের চোখে এক ধরনের শূন্যতা, এক ধরনের আকুলতা, যেন সেও এই আলোয় ডুবে যেতে চায়। কিন্তু চৈতি জানে রাতুলের পথ সহজ নয়। সে শুধু আল্লাহর দয়া চাইতে পারে, যাতে এই মানুষটাও সঠিক পথ খুঁজে পায়। চৈতি ধীরে ধীরে বলল, আল্লাহ চান তাহলে অবশ্যই। রাতুল চুপ করে রইল, যেন এই কথাগুলো তার মনের গহীনে কোথাও গিয়ে ঠেকেছে। তারপর হঠাৎই তার চোখের গভীরতা বদলে গেল, ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি এলো। তাহলে বলো চৈতি, তোমার প্রার্থনায় আমার নাম আছে তো? চৈতি এবার পুরোপুরি থমকে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল। সে কি বলবে? এই মানুষটার জন্য সে কি প্রার্থনা করে? তার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। রাতুল তখনও তাকিয়ে অপেক্ষায়। চৈতি সব কিছু গুছিয়ে রাখতে রাখতে বলল, এইটা কেবল আল্লাহ আর তার বন্দার গোপনীয় কথা, এইটা প্রকাশ করতে নেই। রাতুল ঠোঁটটা বাঁকিয়ে হেসে বলল, ইফতারি করেছ? রাতুল আর কিছু বলল না। সে সমস্ত কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে বেকনিতে চলে গেল। সেখানকার সোনালি আলোয় বসে বেড সিস্টেমের দোলাতে আড়াল হয়ে শুয়ে পড়ল। তারপর হঠাৎই গলা ছেড়ে গান গাওয়া শুরু করল এক অদ্ভুত আবেগে। আমার নামাজ রোজার সকল সওয়াব দেও গো বিধিতারে, যেন পরকালে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। যদি না তারে পাব, নর্গে হেঁটে যাব। স্বর্গ যে তারই বুকে দেখেছি তা 12 মাসে। চারদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোল আশেপাশে। চারদিকে রাখবি নজর, সে না যেন আসতে আসে। তার গলায় অদ্ভুত এক কান্না, এক আকুলতা, যেন গভীর এক দুঃখ তার ভেতরে লুকিয়ে আছে। গানটার প্রতিটি শব্দ যেন তার নিজস্ব কষ্ট আর বিভ্রান্তির প্রতিফলন। চৈতি ঠিকই বুঝতে পারে রাতুলের ভেতরে অগণিত প্রশ্ন, অপরাধবোধ আর অনুরাগের ছায়া জমে আছে। গানটি গাইতে গাইতে রাতুল আরও একবার নিজের ভেতরের অস্থিরতা সঙ্গীতের মাধ্যমে মুক্তি দিতে চাইল। আজ শুক্রবার। সারা শহর জুড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। সেই ভিড়ের মাঝেই রাতুলও নামাজ আদায় করতে বের হলো। চৈতি ঘরে একা। জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সে এক কোণে বসে বই খুলে পড়ছে। চারপাশের নিস্তব্ধতার মাঝে শুধু পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে। বাইরে আজানের ধ্বনি ভেসে আসছে, আর ঘরের ভেতরে চৈতি। কিছুক্ষণের জন্য সে বইটা বন্ধ করে রাখল। জানালার দিকে তাকিয়ে আজানের সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলল। আজ শুক্রবারের এই স্নিগ্ধ পরিবেশে তার মন যেন অন্য এক জগতে চলে গিয়েছিল, একটা নতুন পথ, নতুন শান্তির সন্ধানে। শাওয়ার নিতে হবে, তাই চৈতি ধীরে পায়ে আলমারির কাছে এগিয়ে গেল। আলমারি খুলতেই একপাশে রাখা ফাইলটি হঠাৎ করে মেঝেতে টুপ করে পড়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে ফাইলটা তুলে নিল। ফাইলটি খুলে চৈতি দেখতে লাগল। একসময় একটি জায়গায় গিয়ে তার চোখ আটকে গেল।
সে কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর দ্রুত ফাইলটি বন্ধ করে আবার আলমারিতে রেখে দিল। চোখের কোণে একটু ভ্রু কুঁচকে কিন্তু সে কোনো মন্তব্য না করে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষে চৈতি বের হয়ে ভেজা জামাকাপড় বেকনিতে মেলে দিয়ে ধীরে ধীরে রুমে ফিরে এলো। এক কোণে জায়নামাজ বিছিয়ে শান্তভাবে নামাজ পড়তে শুরু করল। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে যেন এক ধরনের তৃপ্তি, আর নামাজে তার মন যেন পূর্ণ একাগ্রতায় ডুবে গেছে। নামাজ শেষে চৈতি ধীরে ধীরে মোনাজাত শুরু করল। তবে কিছুক্ষণ পরই তার মন পাথরের মতো ভারী হয়ে উঠল। মোনাজাতে আল্লাহর কাছে সবকিছু মনের গভীর থেকে খুলে বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠল। তার অশ্রু যেন আত্মার প্রতিটি ক্ষত ভরিয়ে দিতে চাইছিল, আর হৃদয়ের সব দুঃখ কষ্ট একসাথে বেরিয়ে যাচ্ছিল। জায়নামাজ গুছিয়ে রাখতে গিয়ে রাতুল সবে মাত্র রুমে ঢুকল। রুমে ঢুকতেই চৈতি এক হাতে জায়নামাজের কোণ ধরল আর অন্য হাতে রাতুলের পাঞ্জাবির কলার চেপে ধরল। তার চোখ দুটো লাল হয়ে গেছে, যেন একেবারে রক্তে ভরা অদ্ভুত এক আগুনের মতো জ্বলছে। রাতুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চৈতির এমন অবস্থায় তাকে কিছু বলতে সাহস হচ্ছিল না। চৈতির মুখে কোনো শব্দ না উঠলেও তার চোখের ভাষা স্পষ্ট, এক ধরনের অশান্তি, এক ধরনের অসন্তুষ্টি যেন ঝলকিয়ে উঠছে। চৈতি ক্রোধে অস্থির হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানতাম আপনি খারাপ পাপিষ্ঠ, কিন্তু এত বড় পাপিষ্ঠ তা কখনোই ভাবিনি। আপনি তো শয়তানের গুরু ঠাকুর। রাতুল স্তম্ভিত হয়ে তার দিকে তাকালো, কিছুটা ধাক্কা খেয়ে বলল, কি হচ্ছে চৈতি? এইটা কোন ধরনের অসভ্যতা? আমি তোমার স্বামী হইনি কি? চৈতি তীব্র চোখে তাকিয়ে গর্জে উঠে উত্তর দিল, আপনি স্বামী নন, আপনি আসামি। লজ্জা করল না এতগুলো মানুষের জীবন নিয়ে খেলতে? আপনি ড্রাগস চোরাকারবারে যুক্ত। ছিছি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছে। আমায় কেন করলেন? আমায় কেন জড়ালেন? কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। চৈতি মুখে প্রচণ্ড তিক্ততা নিয়ে বলল, লজ্জা করল না? এত মানুষের জীবন নিয়ে খেলতে আপনি ড্রাগস চোরাকারবারে যুক্ত? ছিছি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছেন। আমায় কেন করলেন? আমায় কেন জড়ালেন? কাঁদতে কাঁদতে চৈতি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন তার হৃদয় থেকে একটানা কষ্ট বের হয়ে যাচ্ছে। তার চোখে অশ্রু, আর গলার আওয়াজে এক ধরনের ভাঙ্গনের শব্দ। চকিত নয়নে রাতুল চৈতি পানে তাকালো। তার মনে হলো, কি বলবে সে? সত্য কখনো চাপা থাকে না। দিনের আলোর মতো এক সময় তা প্রকাশ পায়। চৈতির চোখে এক নতুন ঘৃণা ফুটে উঠল, যেন তার প্রতি সমস্ত অবিশ্বাস এবং ক্ষোভের ধাপ বেড়ে গেছে। নিজেকে ধাতস্থ করতে কিছু মুহূর্ত নিয়েছিল রাতুল। তারপর চৈতিকে সহস্র শক্তি দিয়ে তুলে দাঁড় করাতে এগিয়ে গেল। কিন্তু চৈতি যেন এক অসম্ভব দৃঢ়তায়, এক অভূতপূর্ব শক্তির মাধ্যমে সরে গেল। নিজে থেকেই দাঁড়িয়ে চোখে অন্ধকারের রাগ, মুখে তীব্র সংকল্পের ছাপ নিয়ে সে বলল, আপনি আমাকে ধরবেন না। যদি আপনি আমাকে একবার ছুঁয়ে দেখেন, আমি নিজেকে শেষ করে দিব। রাতুল চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে কিন্তু গভীরভাবে বলল, বেশ, ধরব না। তবে আমি তোমাকে ছেড়ে যাব না। শরীর তো এক পাষণ্ড ছুঁতে পারে, কিন্তু মন জন সেই মন ছুঁতে পারে? আমি হয়তো তোমার মন ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকব সেই অদৃশ্য নরম প্রান্তে। চৈতি শ্বাস কেটে ঠোঁট চেপে বলল, এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না। রাতুল ধীরগম্ভীর অথচ দৃঢ় সুরে উত্তর দিল, তবুও আমি বলবো, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, যত যন্ত্রণার মধ্য দিয়েই আমাকে যেতে হোক না কেন। রাতুল বলতে লাগল, আমাকে রেখে দিও তোমার জীবনের এক নিভৃত অধ্যায়। ঘৃণা আর অবহেলায় যেমন বইয়ের পৃষ্ঠায় জমে থাকা ধুলোর মতো, অযত্নে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ি, যেগুলো আর কখনো কোনো জীবন্ত রঙে ফোটে না। আমাকে রেখে দিও তোমার উপন্যাসের শেষ পৃষ্ঠায়, যেখানে আমার অস্তিত্ব যেন একটি অমীমাংসিত গল্প, অথচ আমার থেকে যাওয়ার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। এ যেন এক না পাওয়ার কষ্ট, যেটা শুধু হৃদয়ের গভীরে তীব্রভাবে চেপে ধরে রাখে। আর সেই একই সময়ে এক অসম্ভব আকুলতায়। আমি তোমার কাছেই থাকতে চাই, ততদিন যতদিন আমি তোমার পাতায় পাতায় অব্যক্ত, তোমার গল্পে থেকেও এক অনন্ত অপেক্ষায় চুপচাপ। তোমার কাছে হারিয়ে যাইনি, তবে আমি রয়েছি তোমার হৃদয়ের কোণে। রাতুল কবিতাটি বলে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর কোনো কথা না বলে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে তার বেড সিস্টেমের দোলনায় বসে পড়ে একটু পর ধপাস করে শুয়ে পড়ল, যেন এক বুক ভার নিয়ে। দোষটা তার ছিল না, তার নিয়তি। তার কোনোদিনও ইচ্ছা ছিল না পাপের পথে পা রাখা, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। পরিবারে সম্পর্কের সূত্রে সে এক পাপের জালে আটকে পড়েছে। এখন সে মুক্তি চায়, কিন্তু সে জানে একবার এই চোরাবালিতে আটকে গেলে সহজে তার পিছুটান ছাড়ানো যায় না। রাতুল চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল, যেন নিজের সমস্ত চিন্তা ও কষ্ট একত্রিত করে মনে মনে গুছিয়ে নিতে চায়। তার মনের ভিতর এক অদৃশ্য চাপ, এক কঠিন দ্বন্দ্ব চলছে। তার পরিবারে এসে সে একবার যে পথে পা রেখেছে তা আর সহজে ছেড়ে যাওয়ার নয়। সেই অন্ধকারে হারিয়ে গেছে তার জীবন, আর তার চোখে এখন শুধুই একটি নিঃসঙ্গতা, যা তাকে ভিতরে ভিতরে ধ্বংস করছে। কিন্তু রাতুল চায় কিছু একটা বদলাতে।
এই চোরাবালির গহ্বরে আটকে গিয়েও সে জানে যে মুক্তির একমাত্র পথ নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা। সে নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসে বিশ্বাস রাখে যে কখনো না কখনো একদিন এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে। শুধু তখনই তার সত্যিকারের মুক্তি আসবে, নিজেকে ফিরে পাওয়া, নিজের কৃতকর্মের দায় মেটানো আর যারা তাকে প্রিয়জন হিসেবে জানে তাদের সামনে এক নতুন জীবনের সূচনা। এখন সময় এসেছে রাতুল নিজের এক নতুন যাত্রা শুরু করবে এই অন্ধকার থেকে আলোর দিকে। রাতের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। বাতাসে এক অদ্ভুত শূন্যতা, যেন কোনো অদৃশ্য শক্তি চৈতি আর রাতুলের মাঝে এক অনতিক্রম্য দেয়াল গড়ে তুলেছে। চৈতির চোখে আজ বিদ্রোহের আগুন, যেন সে নিজেই এক দাবানল, যা কিছু তাকে স্পর্শ করবে তা জলে পুড়ে ছাই হয়ে যাবে। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে এলো আর অপরদিকে দাঁড়িয়ে থাকা রাতুল, যে তার সমস্ত পাপ, সমস্ত অন্ধকার, সমস্ত অপরাধের বোঝা নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তবু চোখে শুধুই এক গভীর আকুতি, এক অপরিসীম ভালোবাসা। বিশ্বাস করো চৈতি, আমার ভালোবাসার কোনো খাত নেই। ভালোবাসি তোমাকে, হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসি। চৈতি কটমট করে তাকালো। তার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠল। এমপি আহমেদ, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসার জন্য পবিত্রতা লাগে, আত্মার স্বচ্ছতা লাগে, তোমার ভালোবাসা কি তেমন? রাতুল এক ধাপ এগিয়ে এলো, চৈতির হাত ধরতে গেল। কিন্তু চৈতি বিদ্যুতের মতো ছিটকে দূরে সরে গেল। তার চোখের কোণে জ্বলজ্বল করছে অভিমান, ক্ষোভ আর একরাশ অবিশ্বাস। টেবিলের ওপর রাখা কাজের ঝাড়ুটা হাতে তুলে নিল চৈতি, তারপর সেটাকে জোরে টেবিলে আঘাত করল। ঝাড়ুটার কাঠ ভেঙে গেল আর সেই ভাঙা অংশ রাতুলের দিকে তাক করে বলল, আমাকে দুর্বল ভেবো না, আমি মায়াবতী হতে পারি, কিন্তু প্রয়োজনে ধ্বংসবতীও হতে পারি। আমি সূর্যের মতো প্রখর, আমার ভেজে যদি তুমি হাত বাড়াও তাহলে ঝলসে যাবে। রাতুল হাসল, একটা বিষণ্ণ করুণ হাসি। তারপর নিঃশব্দে এক ধাপ এগিয়ে এসে চৈতির হাতের ভাঙা কাচের টুকরোটা নিজের পেটের কাছে চেপে ধরল। বেশ, তবে আমাকে মেরে ফেলো চৈতি, তোমার হাতে মৃত্যু হবে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি পাপিষ্ঠ, আমি কলঙ্কিত, আমাকে শেষ করে দাও আর নিজেকে পুণ্যবান করো। চৈতি হতবাক হয়ে গেল, তার হাতের শক্তি যেন এক মুহূর্তে কমে এলো। রাতুলের চোখের ভাষা এতটাই গভীর, এতটাই অসহায় যে সেই চোখের দিকে তাকালে মনে হয় এই মানুষটা সত্যিই হয়তো রিডেম্পশন খুঁজছে। চৈতি কাঁপতে থাকা কণ্ঠে বলল, তোমার মৃত্যু চাই না আমি রাতুল, চাই তোমার অনুশোচনা, চাই তোমার পরিবর্তন, চাই তুমি সত্যিকার অর্থে মানুষ হও, আমার রাতুল হও। রাতুল নীরব। বাইরে থেকে তার পাষাণ হৃদয়কে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। সে এগিয়ে এলো এক পা, খুব ধীরে। তারপর এক নিঃশ্বাসে বলল, আমি যদি ছাই হয়ে যাই, তুমি কি সেই ছাইয়ে আগুন দেবে? আমি যদি হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে না? আমি যদি বৃষ্টি হই, তুমি কি জানালার বাইরে হাত বাড়িয়ে অনুভব করবে না? আমি যদি মরে যাই, তুমি কি এই পৃথিবীকে দোষ দেবে না? চৈতির চোখে জল জমে উঠল। সে জানে এই মানুষটা খারাপ হতে চায়নি, কিন্তু পরিস্থিতির টানাপোড়েন তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। রাতুল হাত বাড়ালো একবার, খুব ধীরে, যেন সেই হাতের স্পর্শে সমস্ত ব্যথা আর দূরত্ব এক নিমেষে মিলিয়ে যাবে। কিন্তু চৈতি সেই হাত ধরল না, বরং তার চোখের গভীরে এক কঠিন সিদ্ধান্তের ছাপ ফুটে উঠল। ঠোঁট কাঁপল না, কণ্ঠস্বরেও ছিল না কোনো মায়া। তার গলা কঠোর, দৃঢ়, একেবারে অবিচল। আকাশের চাঁদ সবাই দেখে, কিন্তু ছুতে কজন পারে? আপনি যদি আমাকে ভালোবাসেন তবে সেই ভালোবাসাকে সত্যি প্রমাণ করুন। নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করুন, আইনের কাছে আত্মসমর্পণ করুন। সাধারণ মানুষের মতো জীবন যাপন করুন রাতুল। ক্ষমতার মোহ ছেড়ে আসুন, দেখুন ভালোবাসার পথ কতটা নির্মল, কতটা শান্তির। রাতুল থমকে গেল। তার চোখের ভেতর এক মুহূর্তে শত প্রশ্নের ঝড় উঠল, আবার নিস্তব্ধ নীরবতাও ছড়িয়ে পড়ল। চৈতির কথাগুলো যেন এক একটা তীক্ষ্ণ শালাকার মতো বুকের ভেতর বিঁধে গেল। সে কি পারবে নিজের তৈরি সাম্রাজ্যকে পায়ের তলায় মারিয়ে, নিজের ভুলের বোঝা মাথায় নিয়ে সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে? একটা দীর্ঘ শ্বাস ফেলল রাতুল। তারপর নিঃশব্দে হাত নামিয়ে নিল। চৈতি তাকিয়ে রইল, অপেক্ষা করল এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। হয়তো এটাই তাদের গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়, যেখানে ভালোবাসার চেয়ে সত্যের মুখোমুখি হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। রাতের নিস্তব্ধতা ভেঙে টুপটাপ শব্দে বৃষ্টি নামল। যেন প্রকৃতিও আজ সাক্ষী হয়ে থাকলো এক কঠিন সত্যের, এক অমোঘ পরিবর্তনের। অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে থাকা জন মানুষ, একজন অপরাধের ভারে নুয়ে পড়া, আরেকজন ন্যায়ের দীপ্তিতে অটল। রাতুলের দৃষ্টি গভীর, তীক্ষ্ণ, একদিকে ক্ষমতা, অন্যদিকে ভালোবাসা। একদিকে তার রক্তে লেগে থাকা পাপের ছাপ, অন্যদিকে এক সম্ভাব্য শুদ্ধ ভবিষ্যৎ। চৈতিকে দেখে মনে হলো সে যেন কোনো এক অনড় পাহাড়। ঝড় আসবে, প্রবল বেগে আছড়ে পড়বে, কিন্তু তাকে টলাতে পারবে না। রাতুলের কণ্ঠ যেন নিস্তব্ধ রাতে বজ্রপাতের মতো শোনালো, তাহলে তুমি চাও আমি সব ছেড়ে দিই? তার গলায় এক অদ্ভুত প্রশান্তি, অথচ সেই প্রশান্তির গভীরে ভয়ঙ্কর এক ঝড় লুকিয়ে আছে। চৈতি এক ইঞ্চিও না নড়ে দাঁড়িয়ে থাকল, চোখের ভাষায় অবিচল সংকল্প।
তার কণ্ঠস্বর আজ শাস্তির মতো কঠিন, পাপের প্রায়শ্চিত্ত আত্মদানে হয়, ক্ষমতায় নয়। পতিতালয়ের দেয়াল গুড়িয়ে দিন রাতুল আহমেদ যে ক্ষমতা নারীদের চোখের পানি ঝরায়, সেই ক্ষমতার অভিশাপে একদিন আপনি নিজেই পুড়ে ছাই হবেন। রাতুল চৈতির চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে আজ ভয় নেই, করুণা নেই, শুধু দাবানলের মতো জ্বলে ওঠা ক্রোধ। চৈতি এক ধাপ এগিয়ে এলো, যেন সরাসরি রাতুলের আত্মার ভেতর ঢুকে যাচ্ছিল তার কথা। আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে, তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয়কেন্দ্র, যেখানে কোনো নিষ্পাপ মেয়ে আর পতিতালয়ের অন্ধকারে গুম হয়ে যাবে না, যেখানে কেউ আর পুরুষের লালসার শিকার হবে না। আপনি কি পারবেন? পারবেন নিজের হাতের রক্ত মুছে সত্যের পথে আসতে? রাতুলের বুকের ভেতর ধুকপুক করছে। তার ভেতরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, অন্ধকার তাকে টেনে ধরে রেখেছে, আর চৈতির কথাগুলো সেই অন্ধকার ছিন্ন করে বেরিয়ে আসতে চাইছে। সে এক পা পিছিয়ে নিল। তুমি কি সত্যিই বিশ্বাস করবে চৈতি? বিশ্বাস করব না। তবে আমি অপেক্ষা করব। আমি দেখব আপনি সত্যিই মানুষ হতে পারো কিনা। বজ্রবিদ্যুৎ চমকাতে লাগলো, বৃষ্টির ফোঁটা গরম হয়ে পড়া পৃথিবীকে শীতল করছে। কিন্তু রাতুলের ভেতরের অগ্নিকুণ্ড কি এভাবে নিভে যাবে? রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, কিন্তু রাতুলের ভেতরের ঝড়টা একটুও থামেনি। চৈতির কথাগুলো তার মনের দেয়ালে তীব্র আঘাত হানছে। সত্যিই কি সে বদলাতে পারবে? নাকি এই ক্ষমতা, এই পাপ, এই দম্ভই তার চিরস্থায়ী পরিচয় হয়ে থাকবে? রাতুল তাকে আরেকবার শেষবারের মতো দেখে নিল। সেই দৃষ্টি শীতল, তবু কোথাও যেন একটা নীরব প্রত্যাশা লুকিয়ে আছে। আমি যাচ্ছি। একটা দীর্ঘশ্বাস ফেলল চৈতি। এই রাতে, এই মুহূর্তে সে তার কাছে আর কিছুই চায় না, শুধু সময়ের কাছে ছেড়ে দিতে চায় রাতুলের পরিবর্তনকে। রাতুল চলে যেতে নিলে সে হঠাৎ চৈতি স্বর আরো কঠিন করে বলো, একটা কথা মনে রাখবেন রাতুল আহমেদ। অন্যায় করে যদি নিজেকে অপরাজেয় ভাবেন, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কিন্তু যদি সত্যিই পরিবর্তন চান, তবে এই সমাজ আপনাকে একদিন ঠিকই গ্রহণ করবে। পাপী হয়ে মরবেন নাকি একজন নতুন মানুষ হয়ে বাঁচবেন, সে সিদ্ধান্ত আপনার। রাতুল তার কথার কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল চৈতির দিকে, যেন তার মুখের প্রতিটি শব্দ সে হৃদয়ে গেঁথে রাখছে। চারপাশে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে, তার শরীরের প্রতিটা রোমকূপ শিহরিত হচ্ছে। আজ প্রথমবার মনে হলো তার চারপাশের ক্ষমতার জালটা কতটা দুর্বল, কতটা ঠুনকো। বৃষ্টি থামেনি, তবে এখন ঝড়ো করে নয়, টুপটাপ টুপটাপ। যেন রাতের নিস্তব্ধতায় প্রকৃতি নিজেই কিছু বলার চেষ্টা করছে। রাতুল হাঁটছে। বৃষ্টিতে ভিজে তার পুরো শরীর জমে গেছে। চশমার কাচের ওপর জমে থাকা পানির ফোঁটা তাকে দেখতে সমস্যা করছে, তবুও সে থামেনি। সে আজ প্রথমবারের মতো নিজেকে চিনতে পারছে না। কখনো কি ভেবেছিল এই শহরের রাজা হয়েও সে একদিন এমনভাবে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে? পথের পাশে একটা গলির মুখে থামল সে। সেখানে ছেঁড়া পোস্টার লাগানো, একটা মেয়ের ছবি যার চোখের ভাষা শূন্য। নিচে লেখা, হারিয়ে যাওয়া মেয়েটি এখন কোথায়? রাতুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে জানে সেই সব হারিয়ে যাওয়া মেয়েদের কজন কোথায় আছে। সে জানে তার হাতেও এমন কিছু পাপ লেগে আছে যা ধুয়ে ফেলা সহজ হবে না। সে চোখ বন্ধ করল। আজ চৈতির কথাগুলো তার ভেতরে বয়ে চলা অশান্তির ঢেউকে আরো প্রবল করে তুলেছে। সে সত্যিই কি পাপী? নাকি সে পরিস্থিতির শিকার? মোবাইল বেজে উঠল। সে ফোন বের করল। জিলানির নাম ভেসে উঠল স্ক্রিনে। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, বসো, আপনি কোথায়? এইভাবে একা বের হয়েছেন কেন? রাতুল একটু সময় নিয়ে বলল, আমি ঠিক আছি। কিন্তু কথাটা বলার পর নিজেকেই বিশ্বাস হলো না। সে কি আসলেই ঠিক আছে? তার শরীর ভিজে গেছে, মাথা ভারী লাগছে, কিন্তু তবুও মনে হচ্ছে এই রাতটাই তার আসল সঙ্গী। বসো, আপনি ফিরবেন তো? রাতুল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি ফিরছি না জিলানি। কি বললেন বসো? আজ আমি একা হাঁটতে চাই। কেউ যেন আমার পেছনে না আসে। কিন্তু বসো এভাবে। রাতুল ফোন কেটে দিল। সে আবার হাঁটা শুরু করল। আজ মনে হচ্ছে এই শহরের আলো তাকে আর আগের মতো স্বস্তি দেয় না। এই শহর যা একসময় তার সাম্রাজ্য ছিল, আজ কেন যেন তাকে বহিষ্কার করতে চাইছে। সে কি ফিরবে? নাকি নতুন কিছু শুরু করবে? রাতুল জানে না। সে শুধু জানে আজকের রাত তার জীবনের সবচেয়ে বড় সন্ধিক্ষণ হয়ে থাকবে। বৃষ্টি থামেনি, তবে এখন ঝড়ো করে নয়, টুপটাপ টুপটাপ। সেই শব্দের মাঝে কোথাও চৈতির কণ্ঠস্বর বাজছে, আপনার প্রায়শ্চিত্ত কি হবে জানেন? পতিতালয়ের দেয়াল গুড়িয়ে দেওয়া। যে ক্ষমতা নারীদের কাঁদায়, সেই ক্ষমতার অভিশাপেই একদিন আপনি পুড়ে যাবেন রাতুল আহমেদ। তার বুকের ভেতর কেমন একটা ব্যথা বাজছে। এ ব্যথা শারীরিক নয়, মানসিক। একসময় সে ভাবত ক্ষমতা মানে ভয়। যার হাতে ভয় দেখানোর ক্ষমতা বেশি, সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু আজ মনে হচ্ছে এই ভয়ই তাকে একা করে দিয়েছে। সে থমকে দাঁড়ায়। সামনের রাস্তার বাতিটা মিটমিট করছে।
শহর ঘুমিয়ে গেছে কিন্তু তার ভেতরের যুদ্ধ জেগে আছে। সে কি আসলেই বদলাবে, নাকি সবকিছু আগের মতোই চলবে? রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, কিন্তু রাতুলের ভেতরের ঝড় কি থামবে? রাত গভীর, পুরো শহর এক নিস্তব্ধ ঘুমে ডুবে আছে, শুধু রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, যেন এই রাতের সাক্ষী হয়ে আছে। তবে এক জায়গায় ঘুম নেই, বরং সেখানে জেগে আছে এক ঝড়, এক বিপ্লবের পরিকল্পনা। পুরনো এক বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ। পাশেই তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী আসিফ। চারদিকে শুধু রাতের বাতাসের শব্দ, মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ, আর আকাশে উড়তে থাকা কিছু চিলের ডানা ঝাপটানোর আওয়াজ। রাতুল হাতে রেলিং ধরে আকাশের দিকে তাকালো। আকাশটা কত অদ্ভুত, কত বছর ধরে একই আছে, কোনো পরিবর্তন নেই, অথচ এই আকাশের নিচে কত কিছু বদলে যায়, কিন্তু কিছু কিছু অন্ধকার থেকে যায় চিরস্থায়ী, যেমন এই শহরের সেই সব নিষ্পাপ মেয়েদের কান্না, যারা রাতুলের ক্ষমতার রাজত্বে নিঃশব্দে হারিয়ে গেছে। আসিফ গম্ভীর মুখে দাঁড়িয়ে, বসো, আপনি কি নিশ্চিত? এই সিদ্ধান্তের ফল কিন্তু ভয়ানক হতে পারে। রাতুলের চোখে আজ অন্যরকম এক দৃষ্টি, কঠিন, দৃঢ়, অথচ কোথাও যেন একটা অপরাধবোধের ছাপ। আমি নিশ্চিত আসিফ, এবার সব শেষ করতে হবে, এবার সত্যিই বদল আনতে হবে। আসিফ কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে বসের দিকে তাকিয়ে থাকল। সে জানে আজকের রাত অন্যরকম। রাতুল পকেট থেকে একটা কাগজ বের করল। আসিফ অবাক হয়ে দেখল সেটা এক পুরনো সংবাদপত্রের অংশ। সেখানে ছোট্ট এক কলামে লেখা, পতিতালয়ে আবারও এক নাবালিকা হারিয়ে গেল, সমাজ কি তাকে ফেরত আনতে পারবে? আসিফের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। বসো আপনি। রাতুল ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে ফেলল। আমি আর এই অন্যায়ের অংশ হতে চাই না আসিফ। তার কণ্ঠে যেন বজ্রধ্বনি। আসিফ এবার গভীরভাবে বসের চোখের দিকে তাকালো। আপনি কি সত্যিই বিশ্বাস করেন আপনি এটা পারবেন? রাতুল এবার এক চিলতে হাসি হাসল। তবে সেই হাসির ভেতর গভীর বিষাদ লুকিয়ে ছিল। আমি জানি এটা সহজ হবে না। এই শহরের পতিতালয়গুলো কারা চালায় জানো তো? সমাজের উচ্চস্তরের কিছু নামমাত্র নেতা, বড় ব্যবসায়ী, ক্ষমতাবান ব্যক্তি। তাদের ছায়া এসব জায়গা টিকে আছে বছরের পর বছর। কিন্তু এবার তাদের মুখোশ খুলতে হবে। সে এক ধাপ সামনে এগিয়ে গেল, নিচের শহরের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। এই শহরের মানুষ জানবে কারা নারীদের কান্না বেচে বিলাসিতা করছে, এবং আমরা এই অভিশপ্ত জায়গাগুলো গুড়িয়ে দেব। আসিফ এবার একটু উদ্বিগ্ন হয়ে উঠল। বসো, এরা কিন্তু সাধারণ কেউ না। তারা আপনাকে। রাতুল মাঝপথে থামিয়ে দিল। আমাকে যদি মরতেও হয় আমি রাজি, কিন্তু এই অভিশপ্ত জায়গাগুলোকে আমি থাকতে দেব না। আমি একটা নতুন ইতিহাস লিখতে চাই আসিফ। আসিফ এবার গভীরভাবে বসের চোখের দিকে তাকালো। আপনার পরিকল্পনা কি? রাতুল এবার দৃঢ়ভাবে বলল, আগামীকাল সকালেই আমরা সেই সব প্রভাবশালী নেতাদের নাম ফাঁস করব যারা এই ব্যবসার সাথে জড়িত। মিডিয়ার সামনে আনব তাদের মুখোশধারী চেহারা। আর পতিতালয়, সেখানে আমি আরেকটা কিছু তৈরি করব। আসিফ বিস্মিত হয়ে তাকালো। কি? রাতুলের চোখে এক কঠিন অঙ্গীকার। একটা আশ্রয় কেন্দ্র, যেখানে অসহায় নারীরা নিরাপদে থাকবে, যেখানে কেউ আর বিক্রি হবে না। আসিফ হতবাক। আপনি কি জানেন এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার বিরুদ্ধে কত মানুষ দাঁড়াবে? রাতুল এবার দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি আসিফ, কিন্তু আমি ক্লান্ত। এই অপরাধের বোঝা আর বইতে পারছি না। তার কণ্ঠে ক্লান্তি অথচ দৃঢ়তাও স্পষ্ট। আমি এমন এক আশ্রয়কেন্দ্র গড়তে চাই যেখানে কোনো নারীকে চোখের পানি ফেলতে হবে না, যেখানে কেউ রাতের অন্ধকারে হারিয়ে যাবে না। সেই মুহূর্তে যেন বাতাসের গতি বেড়ে গেল। রাতের নীরবতা ভেঙে কোথাও এক কাক ডেকে উঠল, যেন কোনো সতর্কবার্তা দিচ্ছে। রাতুলের মনে ভেসে উঠল চৈতির কথা। আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে, তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয়কেন্দ্র। সে চোখ বন্ধ করল। তুমি ঠিক বলেছিলে চৈতি, এবার সত্যিই কিছু বদলাতে হবে। আসিফ এবার আর কোনো কথা বলল না। রাতের বাতাসে যেন এক